আরমানিটোলা নামটার ভেতরেই লুকিয়ে আছে পুরান ঢাকার বুকে আর্মেনীয় সম্প্রদায়ের এক গৌরবোজ্জ্বল ইতিহাসের আখ্যান। এই আরমানিটোলার দেয়ালগুলোর একটা অদ্ভুত ক্ষমতা আছে। আপনি যদি খুব কান পেতে শোনেন, রিকশার টুংটাং আওয়াজের নিচেও একটা চার্চের ঘণ্টার শব্দ শুনতে পাবেন একদল বিদেশি বণিকের ফিসফিসানি। তারা ঢাকাকে ব্যবসা শিখিয়েছিলেন, আধুনিক করতে চেয়েছিলেন, কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর। যে মানুষগুলো এই শহরের ডিএনএ বদলে দিল, আজ তাদের মোমবাতি জ্বালানোর মতো একটা মানুষও অবশিষ্ট নেই। বাংলাদেশের ইতিহাস থেকে কিভাবে মুছে গেল আস্ত একটা জাতি। 16 শতকে ভাগ্যান্বেষণে ঢাকায় এসেছিলেন আর্মেনীয়রা। সংখ্যায় তারা কম ছিলেন, তবে ব্যবসায়িক দক্ষতায় প্রচুর বিত্তবান হন। পাট, কাপড় আর পানের বাজারে তাদের বেশ নামডাক ছিল। তবে মূল ব্যবসা ছিল লবণের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া লবণ ব্যবসা ছিল। এই ব্যবসার সিংহভাগ ঠিকাদারি ছিল আর্মেনীয়দের নিয়ন্ত্রণে। 1668 সালে ঢাকার 6 জন ইউরোপীয় জমিদারদের মধ্যে 5 জনই ছিলেন আর্মেনীয়। ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে ঢাকায় আর্মেনীয়দের সংখ্যা বাড়তে থাকলে তারা বসবাসের সুবিধার্থে বাড়িঘর তৈরি শুরু করেন। ধীরে ধীরে ঢাকার এই এলাকাটি আর্মেনীয়দের একটি আবাসিক পাড়ায় পরিণত হয়। এর থেকে এলাকাটির নাম হয়ে যায় আরমানিটোলা। 1832 সালের এক হিসাব অনুযায়ী ঢাকায় আর্মেনীয়দের মোট বাড়ির সংখ্যা ছিল 42টি। মোট আর্মেনীয় ছিলেন 126 জন। আবাসিক বাড়িঘরগুলোর সবই ছিল আর্মেনীয় স্থাপত্য রীতিতে তৈরি, যার হাতে গোনা কয়েকটি এখনও টিকে আছে। আরমানিটোলায় হাঁটতে হাঁটতে আপনার চোখ আটকে যাবে আর্মেনিয়ান গির্জা দেখে। চমৎকার কারুকার্য খচিত এই গির্জাটি প্রতিষ্ঠিত হয় 1781 সালে। যদিও এর আগে এখানে ছোট একটি গির্জা নির্মাণ করা হয়েছিল, পরে আর্মেনীয় জমিদার নিকোলাস পোগোজ ওই ছোট গির্জার স্থলে বেশ কয়েক বিঘা জমির উপর বিশাল এক গির্জা নির্মাণ করেন। গির্জা তৈরির জন্য চারপাশের যে বিস্তৃত জমি আছে তা দান করেছিলেন আগা মিনাস ক্যাটচিক। গির্জায় প্রথমে নজর কাড়বে চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য কবর। প্রত্যেকটি কবরের উপরে মার্বেল পাথরের তৈরি এপিটাফ, যাতে মৃত ব্যক্তির জন্ম ও মৃত্যু এবং মৃত ব্যক্তির সম্পর্কে কিছু স্মৃতিচারণমূলক কথা লেখা আছে। 1986 সাল পর্যন্ত ঢাকার আর্মেনিয়ান চার্চে প্রার্থনা সভা হতো। এরপর আর কোনো আর্মেনীয় ফাদার বা যাজক ঢাকায় না থাকার কারণে পুরোপুরি নিয়মিত প্রার্থনা বন্ধ হয়ে যায়। তবে এখনও মাঝে মাঝে কিছু মানুষ এসে প্রার্থনা করেন। আরমানিটোলা স্কুলটিও আর্মেনীয়দের স্মৃতি বিজড়িত। এই ভবনটি নির্মাণ করেছিলেন এক আর্মেনীয়। এই এলাকাতেই নিকোলাস পোগোজের একটি কুঠি ছিল, সেটিও ভেঙে ফেলা হয়েছে। ঢাকার প্রথম বেসরকারি স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন নিকি পোগোজ। পোগোজ প্রথমে এই স্কুলটি আরমানিটোলায় নিজ বাসভবনে প্রতিষ্ঠা করেছিলেন। তখন এটির নাম ছিল পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল অ্যাট ঢাকা। পোগোজ স্কুলের অনেক ছাত্র বিখ্যাত ও সফল হয়ে উঠেছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ, প্রথম ভারতীয় মন্ত্রিসভার সদস্য স্যার কেজি গুপ্ত, কবি শামসুর রহমান, কৌতুকাভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। বর্তমান বুলবুল ললিতকলা একাডেমি যে বাড়িতে, তা ছিল জমিদার নিকি পোগোজের। সামাজিক মাধ্যমে বেশ পরিচিত ফরাসগঞ্জের রূপলাল হাউসটিও ছিল আর্মেনিয়ান জমিদার আরাতুনের কাছ থেকে ভবনটি কিনে নেন হিন্দু ব্যবসায়ী 2 ভাই রূপলাল দাস ও রঘুনাথ দাস। তারা এটিকে পুনরায় সংস্কার করেন। 1947 সালে ভারত বিভাগকালে রূপলালের উত্তরাধিকারীরা ঢাকা ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে যান। তারপর এটি কয়েক দফা হাত বদল হয়।
এছাড়া মানুকের বাড়ি ছিল সদরঘাটে, আনন্দরায় স্ট্রিটে ছিল স্টেফানের বাড়ি, তাজমহল সিনেমা হলে ছিল পানিয়াটির অট্টালিকা, বাবুবাজার পুলের উত্তর পশ্চিমে ছিল কাঁচাতুরের বাড়ি। আর্মেনীয়রা ব্যবসার উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন এলাকায় দোকান খুলেছিলেন। তার মধ্যে শাঁখারী বাজারের সিরকো অ্যান্ড সন্স অন্যতম। এ দোকানে চা সহ বিভিন্ন ইউরোপীয় জিনিসপত্র বিক্রি হতো। মদ বিক্রির জন্য প্রতিষ্ঠিত ছিল মেসার্স আনানিয়া অ্যান্ড কোম্পানি। 1856 সালে সিরকোয় প্রথম ঢাকায় ঘোড়ার গাড়ির প্রচলন শুরু করেন, যা তখন ঠিকা গাড়ির নামে পরিচিত ছিল এবং তা ব্যাপক সমাদৃত হয়েছিল। পরবর্তীকালে এই ঘোড়ার গাড়ি ঢাকা শহরের প্রধান যানবাহনে পরিণত হয়েছিল। এখনও এটি পুরান ঢাকায় টিকে আছে। 19 শতকের শেষ ভাগে আর্মেনীয়দের প্রভাব কমতে শুরু করেছিল। তাদের অনেকেরই জমিদারি হাতছাড়া হয়েছিল। অনেকেই কলকাতায় চলে গিয়েছিলেন। ব্যবসা বাণিজ্যের অবস্থাও দিন দিন খারাপ হয়ে পড়েছিল। আরাতুনের উত্তরাধিকারীরা খাজা আজিমুল্লার কাছে জমিদারি বিক্রি করে কলকাতায় চলে গিয়েছিলেন। লুকাস জমিদারি বিক্রি করেছিলেন আনন্দচন্দ্র রায়ের কাছে। পোগস জমিদারি বিক্রি করে লন্ডনে চলে গিয়েছিলেন। এছাড়াও অনেকেই তাদের পেশা পরিবর্তন করেছিলেন। ব্রিটিশ শাসনামল শুরুর দিক থেকেই ঢাকায় আর্মেনীয় সম্প্রদায়ের সংখ্যা কমে যায়। তবে অনেকেই শুধু ভালোবাসার টানে ঢাকায় থেকে গিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন মাইকেল জোসেফ মার্টিন, তার স্ত্রী ভেরোনিকা মার্টিন, তাদের দুই মেয়ে শেরিল ও ক্রিস্টিন। তারা বাংলাদেশ থেকে স্থায়ীভাবে চলে যান। স্বামী স্ত্রী মিলেই চার্চের দেখাশোনা করতেন। 2005 সালে ভেরোনিকা মার্টিন মারা গেলে তাকে চার্চের সামনে সমাধিস্থ করা হয়। এটি ঢাকায় শেষ আর্মেনীয়র কবর। স্ত্রীর মৃত্যুর পর মাইকেল মার্টিন একা হয়ে যান। 9 বছর একাকী এই গির্জা দেখাশোনা করার পর তিনিও 2014 সালে কানাডায় মেয়েদের কাছে চলে যান। আর এর মধ্য দিয়েই ঢাকায় আর্মেনীয়দের 300 বছরের বেশি সময়ের বসবাসের ইতি ঘটে।